আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের আসরে এমন একটা ঘটনা এসে উপস্থিত হয়েছে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আচ্ছা, এরকমও হয়? আমরা অনেক শুনেছি জিন চালান, প্রেত চালান, অনেক কিছু, কিন্তু একটা কথা বলো, যারা এই কাজগুলো করে শুধুমাত্র কি কোনো পুরনো প্রেম ফিরে পাওয়া, কোনো সম্পত্তি ফিরে পাওয়া এইসবের জন্যই করে, নাকি তারা মানসিকভাবেও কোথাও না কোথাও অসুস্থ হয়? কি মনে হয় তোমাদের? প্রশ্নটা রেখে আজকের পর্ব শুরু করছি। অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা তোমরা লিখে যেও। ঘটনা পাঠিয়েছেন মনীষা দে কলকাতা থেকে। বলছেন, সহেলি, আজকে এমন একটা ঘটনা বলবো যে ঘটনা, আমি বর্তমানে কলকাতায় থাকি, কিন্তু এটা বারাসাতের ঘটনা। বারাসাতে আমার শ্বশুরবাড়ি, সেখানে বছরে 2-1 বার যাতায়াত করি। কেন বছরে 2-1 বার? বারাসাত, যে আমি কলকাতার একদম প্রপার কলকাতায় থাকি, বারাসাত যেতে 2-1 বার কেন? তোমাদের মনে হতেই পারে কারণটা কিছুই না, সম্পর্কের অবনতি। ঘটনাটা আমার জীবনের ঘটনা। শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগে। কারণ 10 বছর আগে বিয়ে করে আমি এই পরিবারে এসেছিলাম। খুব মধ্যবিত্ত বাড়ির মেয়ে। যে বাড়িতে আমার বিয়ে হয়, আমার স্বামী আর তার বোন, তারা যমজ, কেউই কারোর থেকে ছোটও নয় বড়ও না, তবু 3 মিনিটের বড় দিদিকে দিদি বলা হয়, আর আমার হাজব্যান্ড সেই অর্থে ভাই। প্রথমে যখন বিয়ে হয় তখন আমার ননদ ছিলেন বিবাহিতা, শ্বশুরবাড়িতে যেতেন, তারাও প্রচণ্ড প্রভাবশালী। আমার শ্বশুরবাড়িও আর্থিক অবস্থা প্রচণ্ড ভালো। সে তুলনায় আমরা আমার বাপের বাড়ি নিম্ন মধ্যবিত্ত বলা যায়। আমার পরিবারের অনেকেই এই বিয়ের সম্পর্কটাতে না বলেছিলেন, সম্বন্ধ করে বিয়ে, যে এটা বোধহয় ম্যাচ হবে না। কিন্তু অন্যান্য 8-5টা বাবা মার মতো আমার বাবা মাও একটা উচ্চবিত্ত বাড়িতে মেয়ের বিয়ে হবে, মেয়ে সারা জীবন পায়ের ওপর পা তুলে থাকবে, এটা একটা স্বপ্ন অভ্যন্তরে সবারই থাকে। আগা পিছু কেউ অত বিচার করে না। বিয়ে দিয়ে দিলেন বাবা মা, আমারও বিয়ে হয়ে গেল। সালটা 2014। কিন্তু বিয়ে হবার পর আমি এসে বুঝলাম, আমার শ্বশুরবাড়ির একটা দল, আমার কাকি শাশুড়ি, তার মেয়ে, আমার ননদ, আমার শাশুড়ি, একটা গ্রুপ, এবং আমার শ্বশুর বা খুড়শ্বশুর, তাদের মতামত মাঝামাঝি। তারা আমাকে পেয়ে খুশিও না আবার দুঃখিতও না, মিডিয়াম। তাদের কোনো বক্তব্য সে অর্থে কিছু নেই। তারা নিজেদের কাজ কারবার, বউ এসছে হাতে হাতে, ওনাদের ব্যবসার বাড়ি, ব্যবসার থেকে ফিরে এলে জল দেবে, জামা কাপড়গুলো ইস্ত্রি করে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখবে, এগুলো পেলেই তারা খুশি। তাদের বাদ বাকি আর কোনো কিছুতে মাথা ব্যথা নেই। হ্যাঁ, একটা বিষয়ে মাথা ব্যথা আছে, বউ যেন ঘন ঘন বাপের বাড়ি না যায়। তারা বিয়ের সম্বন্ধের সময় বলেছিল, আজকাল মেয়েদের বড় রোগ, চতুর জায়গায় দেখি বিয়ে হতে না হতেই বাপের বাড়িতে এসে বসে থাকে। বুঝি না মা বাবা বিয়ে কেন এদের দেয়। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো ভালো মনেই বলছেন। বিয়ের পর প্রত্যেকটা মেয়ে যদি বাপের বাড়িতে বসে থাকে, শ্বশুর বাড়ির লোক বলতেই পারেন। কিন্তু পরে বুঝলাম ঘন ঘন হচ্ছে 6 মাসের মধ্যে 1 বার যাওয়াটাই এনাদের কাছে ঘন ঘন। যে কলকাতা আজকে আমি আছি, নিজের ফ্ল্যাটে আছি, তার পাশেই কিন্তু আমার আরেকটু এগিয়ে 10 মিনিটের দূরে আমার বাপের বাড়ি। আমি প্রপার কলকাতায় কিন্তু বড় হয়েছি। বিয়ের 6 মাস বাদে প্রথম, তাও আবার 1 দিনের জন্য আমি বাপের বাড়িতে যেতে পেরেছিলাম। একটা শ্বশুরবাড়ির গ্রুপ ছিল, তারা না আমাকে বাপের বাড়িতে যেতে দেবে, না আমাকে শ্বশুর বাড়িতে শান্তিতে থাকতে দেবে। তখন আমার কোনো সন্তানাদিও ছিল না, নতুন বিয়ে হয়েছে। সারাদিন ওদের মন সন্তুষ্ট করে কি করলে ওরা ভালো থাকবে, আমাকে নিয়ে খুশি থাকবে, সেই চিন্তায় আমি ব্যস্ত থাকতাম। এবং তাদের মন রক্ষা করতে করতে এরকমও হয়েছে, আমি আমার নিজের স্বামীর দিকে খেয়াল করাও বন্ধ করে দিয়েছি। স্বামী যদি বলতো আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে, আমি বলতাম না না, আজকে অমুক মায়ের অমুক জনের বাড়ি যাওয়া আছে, ওখানে যেতে বলেছে, ওখানে যাব। তাতে যেন তাদেরকে সন্তুষ্ট করা হয়। এই করতে করতে স্বামীর সঙ্গে দূরত্ব আস্তে আস্তে আমার বাড়তে লাগলো। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এলো, আমাদের বারাসাতে বিশাল বড় একটা বস্ত্র বিপণী আছে।
আমার স্বামীও তার সঙ্গেই যুক্ত ছিলেন, বর্তমানেও আছেন। সেখানে শুনলাম একজন মহিলা কর্মচারীর সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে গেছেন। কানাঘুষো খবরটা কোনো এক স্টাফ মারফতই আমার কানে পৌঁছেছিল। পায়ের তলায় মাটি সরে গেল। তখন আমার বিয়ে হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে, সন্তানাদি নেই। ভাবলাম এই কী হলো? আমি তো সবসময় এদেরকে সন্তুষ্ট করতাম, যে আমার আসল মানুষ সেই তো হাত থেকে ফসকে গেল। তাকে দোষ দিতে গিয়েও দোষ দিতে পারিনি কেন? তাকে আমি অনেক বেশি অবহেলা করেছি। কাদের জন্য? যাদের সঙ্গে আমি 24 ঘন্টা থাকি তাদের জন্য। তার চলে যাওয়াটা নিয়েও আজকে আমার বিশেষ কিছু বলার কিছু নেই। সম্পর্কে তো তিনি রইলেন বটে, তবে আগের মতো সেই সম্পর্কের যে টান সেটা কিন্তু রইল না। এবার শুরু হলো এক নতুন সমস্যা। আমার ছোট কাকি শাশুড়ি এবং তার মেয়ে প্রায় প্রতিদিনই আমাকে নানা রকমভাবে হেনস্থা করতেন, নানা রকম, এটা ওটা সেটা। প্রতিটা মুহূর্ত তাদের কিছু না কিছু সমস্যা আমাকে নিয়ে লেগেই থাকতো। একটা সময় আমাকে বললেন, তোমার জন্য একটা জিনিস ভেবেছি, দেখো তোমরা ফ্ল্যাট কিনে আলাদা চলে যাও, তোমাদের তো এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম না, অসুবিধা কিছু হচ্ছে না। উনি বললেন না না যাও, স্বামীকে বলো আমরা মত দিচ্ছি। হঠাৎ এরকম উদ্ভট কথা কেন বললো তাতে আমার বেশ চিন্তা। যারা আমাকে 6 মাসে একবার বাপের বাড়ি যেতে দেয় এবং তাতেও বলে সেই রাত্রের মধ্যেই ফিরে এসো, পারলে পরের দিন সকালে চা খেয়ে বাড়ি ফিরে এসো, তারা আমাকে বলছে আলাদা হয়ে যাও, এত সৌভাগ্য। তখন বুঝলাম বিষয়টা অন্য। ফ্ল্যাটটা আমাদেরকে দেওয়ার নাম করে কিনেও তারা নিজেরা নিজেদের নামে করে নিলেন। মানে এমন একটা দেখাতে চাইলেন আমার শ্বশুরমশাই বা খুড়শ্বশুরের কাছে, ছেলে বৌমা আলাদা হয়ে যেতে চাইছে, তাই আমরা তাকে ফ্ল্যাটের প্রপোজাল দিয়েছিলাম, ফ্ল্যাট কিনেও দিয়েছিলাম। ছেলে এত ভালো, এত ফ্যামিলির প্রতি তার টান, সে আমাদের ছাড়লো না। বৌমা ছাড়িয়ে নিয়ে যেতে চেয়েছিল, সে ছাড়েনি। কি করব, ফ্ল্যাটটা কিনে ফেলা হয়েছে, আমরাই থাকি। আমার খুড়শ্বশুর, খুড়শাশুড়ি এবং তার মেয়ে ওই ফ্ল্যাটে শিফট হয়ে গেলেন। তার মেয়ে আমার থেকে বয়সে বেশ বড়। কেন বিয়ে করেনি বা বিয়ে দেয়নি সে কথা আমি বলতে পারবো না। এই বাড়িতে এসে তার বিয়ের জন্য যে খুব তাড়াহা সেটাও আমি চোখে দেখিনি। সবসময় যেন মনে হতো সে একদম 6-7-এ পড়া মেয়ে, এতটা তাকে প্যাম্পার করে রাখতো বাড়ির লোকজন। আমার ননদও কিছু কম যায় না। তিনি বাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু ব্যবসায় কোনোদিন গিয়ে বসেননি, কিছু করেননি। শুধু আমার ওপর মাথায় ছুরি চালানোটাই তার কাজ ছিল। ইতিমধ্যে আমার স্বামীর সঙ্গে সম্পর্ক আমি একটু 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 করে ভালো করার চেষ্টা করি। যার সম্পর্কে আমার স্বামী জড়িয়েছিলেন তার কাছ থেকে টেনে নিয়ে আসার চেষ্টা করছিলাম। একদিন বাড়ির কাজের একজন মানুষ, তাকে আমি কাজের মানুষ মনে করি না, তিনি আমার বড় আপন, তিনি আমাকে এক বাবার সন্ধান দিলেন। তিনি সব বুঝতে পেরেছিলেন, যদিও উনি সারাদিন আমাদের বাড়ি থাকতেন, আমাদের বাড়ির খুঁটিনাটি ওনার সব জানা, ওনার কাছে লুকোবার মতো কিছু নেই। আমার স্বামীর যে আমার ওপর মন নেই উনি খুব বুঝতে পেরেছিলেন ভালো। ছুটির দিনও বাড়ি থাকতেন না, আগের মতো আমাকে নিয়ে কোনো বেড়াতে যাওয়া বা সিনেমা দেখতে যাওয়ার কথা তো বলতেনই না, বাড়িতে থেকেও না থাকারই মতন। এবং শোবার ঘরে শুতে গেলেও তিনি একদিকে আমি একদিকে, কোনো কথা নেই কারোর মধ্যে, যেন মনে হয় কেউ কাউকে চিনি না, অদ্ভুত একটা সমীকরণ। তিনি এক তান্ত্রিকের কাছে আমাকে নিয়ে গেলেন। তান্ত্রিক না বলে পুরোহিত মশাই বলা হয়তো ভালো হবে, কারণ উনি নিজেকে তান্ত্রিক বলে বলেন না। উনি বলেন আমি নিজেকে তান্ত্রিক বলে মনে করি না বৌমা, আমি সাধারণ পুরোহিত, পুজো করি, টুকটাক যেটুকু শিখেছি। কিন্তু তার এই টুকটাক যেটুকু শিখেছি বলতে গিয়ে তার যে এত নলেজ এই বিষয়ে সত্যি ভাবা যায় না। আর যাদের সত্যি নলেজ থাকে তারা যে দেখায় না, এই বাবাজি প্রমাণ করে দিলেন। এনার সঙ্গে আলাপটা অদ্ভুতভাবে হয়েছিল। আমাদের পাড়ায় একবার খুব বড় করে রক্ষাকালী পুজো হয়েছিল, একবারই হয়েছিল, একটি পরিবারের মানসিক ছিল, বাকি সবাই বলেছিল একটু বড় করেই হোক। সেখানে পুজো দিতে গিয়ে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল এবং আমার বাড়িতে যিনি কাজ করেন তার সঙ্গেও খুব ভালো পরিচয় ছিল। তারাও নাকি অনেক দরকার অদরকারে তার কাছে যায়। তার কাছে যখন গেলাম, তিনি সমস্ত আমার ঠিকুজি কুষ্টি তাকে দিয়ে রেখেছিলাম,
তিনি গণনা করে রেখেও ছিলেন। তারপর আমার স্বামীর ঠিকুজি গোষ্ঠী সমস্ত কিছু মিলিয়ে টিলিয়ে উনি বললেন, তোমার ঠিকুজিতে কোথাও কোনো সমস্যা নেই মা, স্বামীর সঙ্গেও যোগ ঠিকই আছে, সমস্যা অন্য জায়গায়। এটা মনে হচ্ছে কোনো কাজ করা হয়েছে। আমি কাজ মানে বুঝতাম না তখন এত কিছু। উনি বললেন কাজ মানে কোনো রকমভাবে তন্ত্রমতে কালা জাদু কিছু করা, একটা কোনো প্রেত চালান করা হয়েছে। উনি স্পেসিফিক্যালি প্রেত চালান কথাটা ইউজ করেছিলেন। বললেন প্রেত চালান? হ্যাঁ। বলে তুমি আরও কিছুদিন বাদে আরও ভালো বুঝতে পারবে, এবং যে মেয়েটির সঙ্গে সে সম্পর্কে যুক্ত আছে সেটাও আসলে করানো হয়েছে। অদ্ভুত, সম্পর্ক আবার করানো যায়? বলে হ্যাঁ। উনি আরও একটা জিনিস বলেছিলেন, এই যে চতুর্দিকে দেখছো অবৈধ সম্পর্ক, ওর সঙ্গে সম্পর্কে জড়িত এক্সট্রা ম্যারিটাল যেগুলো এখন খুব চলছে, এগুলো যে সবসময় মানুষ নিজের স্বেচ্ছায় করছে তা না, ম্যাক্সিমাম তাই, কিন্তু 10% হলেও এখানে তন্ত্রের কাজ আছে। কীরকমভাবে কাজ? ধরো কেউ কাউকে বিয়ে করলো, খুব ভালোবাসে, আরও একজন হয়তো তাকে চেয়েছিল, বা কোনো সম্পত্তির কোনো কিছু বিষয়, অনেক কোনো কারণ থাকে, সে কী করে? প্রেত চালান করে। প্রেত চালান করা মানেই যে মানুষকে কিছু খাইয়ে দিল, সে অসুস্থ হলো, বমি করলো, তারপর সে একদিন মারা গেল না। এভাবেও প্রেত চালান করা যায়। মানুষে মানুষে বিচ্ছেদ, বিচ্ছেদ তো এমনি হবে না, বিচ্ছেদের কারণ হিসাবে রাখা হয় কোনো একজনকে, 3 নম্বর কাউকে। এক্ষেত্রে যে তৃতীয় জন, তার কোনো কিছু জিনিসও ইউজ করা হয়। এইবার বললেন কে তার কাছ থেকে কি নিয়েছিল, যার সঙ্গে বর্তমানে তুমি সন্দেহ করছো তোমার স্বামীর একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে, তার থেকে কেউ কোনোদিন কিছু নিয়েছিল কিন্তু তোমার পরিবারে, তুমি সেটা খুঁজে বার করো, তাহলে সমস্ত জট খুলে যাবে। কারণ আমি তো তোমাকে 100% নিশ্চিত হয়ে বলতে পারি এখানে কাজ করা হয়েছে স্পেসিফিক্যালি। এইবার আমার বর্তমানে তিনি এখন আমাদের মধ্যে নেই, মারা গেছেন, একজন কাকু ছিলেন, গণেশ কাকু। তিনি খুব ক্লোজ, কিন্তু স্বাভাবিক এসব কথা আলোচনা করা যায় না। আমি ঘুরিয়ে ফিরিয়ে আমার পুরোহিত মশাই যেমন বলেছিলেন তাতে আমি ওই মেয়েটির সম্পর্কে জানতে চেয়েছিলাম, যে আমাদের দোকানে তখন, মানে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে কাজ করতো, ওই স্টাফের সম্পর্কে খবর নিচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে কে কে তার সঙ্গে কথা বলতে যায় বা কিছু, তো সম্ভব বুঝতেই পারছেন এগুলো আমাকে সমস্তটা লুকিয়ে করতে হয়েছিল, কারণ জানাজানি হলে খুব মুশকিল হতো। জানতে পারলাম আমার ননদ কিছুদিন নাকি ওখানে গিয়ে বসেছিলেন আমাদের প্রতিষ্ঠানে। আমি জানতাম হ্যাঁ বসেছিলেন, আমার তো মনে আছে। তখনই সেই মেয়েটির সঙ্গে, মেয়েটি তখন তার ডান হাত হয়ে গেছিল। ম্যাডামের চা লাগলেও চা নিজে হাতে বানিয়ে এনে দেয়, কফি লাগলেও কফি বানিয়ে দেয়, বলছে প্রচণ্ড দহরম মহরম। এবং সে বছর পুজোতে নাকি সে অন্যান্য স্টাফেরা যা বোনাস পায় তো পায়, সে নাকি এক্সট্রা বক্সিস পেয়েছিল। তখন বুঝতে বাকি রইল না, বাবাজির কাছে গিয়ে বললাম। তিনি বললেন তাহলে ওরই রুমাল হতে পারে, বা মাথার এক গোছা চুলও যদি কাজ করানো হয়, তার সঙ্গে তোমার স্বামীর সম্পর্কটা তৈরি করানো হয়েছে। এটা প্রেত চালান করে করা হয়েছে। প্রেত চালান করে এরকম সম্পর্ক অবিশ্বাস্য। এরকম বেশ কিছুদিন কেটে গেল। উনি আমাকে বলেছিলেন কিছু কিছু জিনিস করতে, টোটকা খুব সাধারণ, সেগুলো আমি বলছি না, তবে সেগুলো প্রতিদিন ফলো করতাম। একটা মন্ত্র দিয়েছিলেন, প্রতিদিন স্নান করে জপ করতাম। করতে করতে প্রায় 2-3 মাস উনি আমাকে বলেছিলেন এগুলো কিন্তু তুমি যেহেতু অন্য কোনো কাজ করাতে পারবে না, কারণ আমি বড় পরিবারের বউ হলেও আমার হাতে টাকা পয়সা সেরকম কিন্তু কেউ এরা কিছু দিত না। বলতো বাড়িতে থাকো সারাদিন, বাড়িতেই সব কিছু পাচ্ছ, টাকা নিয়ে কী করবে, ক্যাশ টাকা তোমার কী কাজে লাগবে। এমনকি আমার মোবাইলের রিচার্জটাও আমাকে বেশ অনুরোধ করে করাতে হতো। হয়তো শুনলে আজকের যুগে কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা বাস্তব সত্য কথা। সবাই যেমন চতুর্দিকে দেখছেন মুক্তভাবে ঘুরছে, সবার জীবন এক নয়। আশেপাশের লোকেরা বা আমার আত্মীয়রা বাপের বাড়ি, তারা আমাকে দেখেও হিংসা করতো আমি এত বড় লোক বাড়ির বউ হয়েছি বলে। কিন্তু একমাত্র আমি জানতাম প্রদীপের তলার অন্ধকারটা কতটা ঘন, তার সবার ক্ষেত্রে সেটা জানা সম্ভব না। যে ফেস করেছে একমাত্র সেই জানবে। এরকম করে বেশ অনেক দিন কেটে গেল। তারপর আস্তে 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 সম্পর্ক
উন্নতি হলো কি না বলতে পারবো না। আস্তে আস্তে আমার স্বামী আমার সঙ্গে আগের থেকে কথা বলতে শুরু করলেন, আমার সঙ্গে একটু একটু করে সময় কাটাতে শুরু করলেন, এবং এতে সম্পর্ক আমাদের ভালো হলো। এবং সেটা সবথেকে বড় কথা, হ্যাঁ, আগের মতো আমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে বা সিনেমা দেখাতে নিয়ে যেতেন না, সত্যি কথা। কিন্তু আমাদের সম্পর্ক আস্তে আস্তে উন্নত হওয়ায় আমার কুলজুড়ে আমার এক সন্তান এলো। সন্তান আমার জীবনটাকে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো পাল্টে দিল। সন্তান আসার পর বাড়ির লোকেদের, যারা আমার শ্বশুর মশাই, খুড়শ্বশুর, তারা আমাকে নিয়ে খুব বাড়িতে বংশধর আসছে, খুব আনন্দিত। অপরদিকে আমার শাশুড়ি, আমার ননদ, খুড়শাশুড়ি, তার মেয়ে, তারা প্রচণ্ড অসন্তুষ্ট। আমি মাঝে মাঝে মনে করতাম আমি তো ওই বাড়ির বউ, একমাত্র ছেলে, তার বউ, তার সন্তান, তাতে তো তাদের খুশি হবার কথা, তাদের বংশধর আসছে, আমার ক্ষতি করে তাদের লাভ কি? কখনো কখনো মনে হতো এরা মানসিকভাবে অসুস্থ। আমার শাশুড়ি মা আমার সন্তান আসার খবর পেয়ে আমার যত্ন খুব বাড়িয়ে দিলেন। ভাবলাম এবার সত্যি হয়তো ওনার মন আমি এতদিনে 4 বছর বাদে হয়তো পেয়েই গেলাম, ওনার মন যেটা এতদিনে পাইনি। সময়টা 2017 সাল, 17 সালের নভেম্বর মাস আমার সন্তান জন্মালো। কিন্তু আমার পুত্র সন্তান হয়েছে একটি। কিন্তু তার আগে, ঠিক এই ধরুন না পুজোর আগে, সেপ্টেম্বর অক্টোবর এরকম টাইমটা, পুজো তখনও শুরু হয়নি, তখন প্রায় দিন আমাকে নানা রকম পুজো দিতেন বলে এর প্রসাদ খাইয়ে দিতেন, একটা মাদুলি আনতেন, বাদ দেনই করতেন। এবার ওদের মাদুলিগুলোতে আমার শরীরের মধ্যে না জ্বালা পড়া হতো, সারাদিন ওদের সামনে খুলতে পারতাম না, যদি বাচ্চা অশান্তি শুরু হয়ে যায়, এত ভালোবাসছে যদি সেটা বন্ধ করে দেয়। কিন্তু এই মাদুলিগুলো পড়ে যে কী শরীরে কষ্ট হতো বলার উপায় নেই। একদিন ওনারা বেরিয়েছিলেন একটা ইনভিটেশনে, পুরো বাড়িতেই, আমি অন্তঃসত্ত্বা, আমি যাইনি, আর আমি যেতামও না। সেই সুযোগে আমার বাড়ির যে দিদি, তার কথা বলেছি, তাকে নিয়ে আমি পুরোহিত মশাইয়ের কাছে গেলাম। ওনাকে বললাম এই মাদুলিতে আমার বড় কষ্ট। উনি মাদুলিগুলো খুলে দেখলেন, ছোট ছোট মাদুলি, সেটা খুললেন। খুলে ওনার একটা কায়দা ছিল কীভাবে খুলে উনি বার করে দেখালেন পচা গন্ধওয়ালা জিনিস। বলেছে তোমার উপর তো কাজ হচ্ছে মা, এখনও কাজ হচ্ছে তোমার সন্তানের ক্ষতি চাওয়ার জন্য। কি করব বাবা? উনি কী করলেন, ওই একই রকম দেখতে মাদুলি ওনার সামনে একটা চেনার দশকর্মার দোকান থেকে কিনে ওই একই সূত্রে আমাকে বেঁধে দিলেন, যে যা এটা বেঁধে থাকবি, আর কিছু করতে হবে না, কারণ ওই বাড়ি থেকে তো তুই বেরোতে পারবি না, সেরকম কিছু করাও যাবে না। তো এদের বাড়ির নিয়ম অনুসারে আমি 7 মাসে আমার স্বাদ খাওয়ার পর আমি চলে গেছিলাম আমার বাপের বাড়ি। এই বাপের বাড়িতে থাকা এই টাইমটুকু, যতদিন না আমার সন্তান হচ্ছে, এই টাইমটুকু আমার, এমনকি আতুর অবধি ছিলাম, সেই টাইমটুকু আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়। মনে হলো যেন কত যুগ বাদে ঘরের জানলা যদি অনেক দিন বন্ধ থাকে, ঘর যেমন ভ্যাপসা হয়, জানলাটা খুলে দিলেই যেমন একটা দমকা ঠান্ডা হাওয়া আসে, মনে হয় বাহ, ঠিক তাই ওরকম যেন একটা দমকা হাওয়া আমাকে ছুঁলো বাপের বাড়িতে আসার পর। হয়তো অনেকে বলবেন না কি গ্যাজাখুরি কথা, বাপের বাড়ি এতদিন আসনি? হ্যাঁ এসেছি গাড়ি করে। আবার বাড়ির ড্রাইভারের সঙ্গে আসতাম, স্বামী প্রথম দিকটা আসতেন, পরে আসতেন না, আবার একটু দেখা করে কথা বলে আবার নিচ থেকে হর্ন দিত, আবার নেমে গিয়ে গাড়িতে বসতাম, বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে নামিয়ে দিত। যদি বলতাম কদিন গিয়ে থাকি, বলতেন এই তো দেখা করে এলে, গিয়ে কি হবে, লাড্ডু বাটা হচ্ছে তোমার বাপের বাড়িতে, এরকম অনেক কথা শুনতে হতো। আমার মা বাবা আসতেন, এসে 1 কাপ চা খেতেন, চলে যেতেন। না আমি গিয়ে সেখানে থাকতে পারতাম, না তাদের আমার কাছে এসে থাকার কোনো আইন ছিল না। 2017 সালে অবধির কথা বলছি, এটা কোনো 1980 বা 1975 সালের কথা বলছি না। বর্তমান যুগে কলকাতার মতো, বারাসাতও ধরুন একটা খুব ভালো জায়গা, সেই সব জায়গায় এই ঘটনা ঘটে গেছে। তারপর অনেক দিন কেটে গেল, আমার সন্তান আস্তে আস্তে বড় হচ্ছিল, কিন্তু সন্তানের ওপর রাগ তাদের আরও বাড়ছিল। এমন সময় আমার ননদের বিয়ের ঠিক হয়। খুব বড় একজন স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়ে যায়। ছোট মেয়েটির তখনও বিয়ে হয়নি, আমার ছোট মেয়ে বলতে আমি বলতে চাইছি আমার খুড়শাশুড়ির যে মেয়ে, তাকে ছোট মেয়ে বলে আমাদের বাড়িতে বলা হয়, আর আমার ননদকে বড় মেয়ে। তো তার তখনও বিয়ে হয়নি, ননদের বিয়ে হলো। বিয়ের পর সব কিছু শান্তি, শাশুড়ি মার মনও যেন শান্তি।
প্রায় বছর খানেক আমার ওপর অত্যাচারটা একটু কমেছিল, আমি একটু শান্তি পাচ্ছিলাম আস্তে আস্তে। কিন্তু কপালের শান্তি ভগবান বেশি দিন সহ্য করলেন না, ঠিক প্রত্যাঘাত করলেন। কিরমভাবে? এবার আস্তে 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 নানা রকমের অত্যাচার শুরু হলো। প্রতিদিন ননদ ফোন করতো মাকে, তার শ্বশুর বাড়িতে নাকি তার থাকতে প্রচণ্ড কষ্ট, তার শ্বশুরবাড়ি নাকি নিরামিষাশী, মাছ মাংস প্রায় খায় না বললেই চলে, তাতে নাকি তার খুব থাকতে কষ্ট হচ্ছে। এরকম পরিবারে থাকা যায় না। তারা কৃষ্ণমতে দীক্ষিত, তারা মাছ মাংস বাড়িতে রান্না করে না। হ্যাঁ, পারমিশন দিয়েছে ইয়ং জেনারেশন, যদি কেউ খেতে চায় বাইরে গিয়ে খেয়ে আসতে পারো, বাড়ির মধ্যে রান্না হবে না। স্বর্ণের লোভে বিয়ে, কিন্তু ওই যে নিত্যদিনের জীবনে সে আর অ্যাডজাস্ট করতে পারলো না। তার স্বামীকে সে বলল যে তুমি আমার সঙ্গে আমার বাপের বাড়ি চলো, আমাদেরও তো অনেক বড় প্রতিষ্ঠান, আমাদের ব্যবসাটা দেখবে, সেখানে আমার ভাই একা, বলতে গেলে আমার আর অন্য কোনো ভাই নেই, আমি আর আমার কাকার মেয়ে, সবই মেয়ে, তুমি গিয়ে থাকলে আমার ভাইয়ের একটা শক্তি হবে, বাপের বাড়িটা ছেড়ে দাও, মানে তুমি তোমার নিজের বাড়িটা ছেড়ে দাও আর কি। স্বাভাবিকভাবে তিনি রাজি হননি। এটা বস্ত্র বিপণী যত বড়ই নাম করা হোক, সেটা স্বর্ণ ব্যবসায়ী, তারা আরও 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 বেশি ক্ষমতাবান। তিনি বললেন তোমার যেতে হয় যাও, আমি যাব না। ব্যাস, সেপারেশন হয়ে গেল। সেপারেশন হওয়ার পর আমার ননদ যখন বাপের বাড়িতে ফিরে এলেন, তিনি আরও 10 গুণ বেশি অত্যাচারী মহিলা হয়ে ফিরে এলেন। যেখানে আমার ছোট বাচ্চাটা সারাদিন কান্নাকাটি, ঘ্যান ঘ্যান, শরীর খারাপ হলে যা হয়, তাকে যা তা মানে এমনভাবে কথা বলতেন যেন মনে হতো এটা 30 বছরের ছেলের সঙ্গে কথা বলছেন। শিশুটা আরও ভয়ে কোকিয়ে উঠত। আমি ভাবতাম এ নাকি মাথা খারাপ। মাঝে মাঝে বলতাম দিদি তোমার আমার বাচ্চার উপর রাখে, বলতো মন মেজাজ ভালো না, বাচ্চাটা ট্যাটা করে, অসহ্য লাগে। আমি বললাম তাহলে আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসি। বলো আচ্ছা, সেখানে গিয়ে তাহলে আমাদের নিন্দা করতে খুব সুবিধা হবে, বলতে সুবিধা হবে রসিয়ে ননদ বাপের বাড়িতে চলে এসেছে। সমস্যাটা বোঝানোর জন্য আপনাদের এতগুলো কথা বলছি। আমার এগোলেও বিপদ, পেছলেও বিপদ। এভাবে কিছুদিন কেটে যাবার পর ঈশ্বর মুখ তুলে চাইলেন। আমরা সত্যি সত্যি কলকাতায় ফ্ল্যাট কিনলাম। আমার স্বামীর সঙ্গে কিছু ব্যবসায়িক সূত্রে তাদের সঙ্গে অমত হচ্ছিল, সেটাও হয়তো কারণ। এবং আমার সন্তানের ভাগ্যে, আমার সন্তান জন্মের 1 বছরের মধ্যে, 1 বছর 2-3 মাস ধরে নিতে পারেন, আমি নতুন ফ্ল্যাটে শিফট করলাম। কিন্তু বর্তমানে যেখানে আমি থাকি, কিন্তু বারাসাত ছাড়লাম, বারাসাতের সমস্যা আমাকে ছাড়লো না। প্রতিদিন নিয়ম করে আমাকে তাদের দুবেলা ফোন করতে হতো, একদিন ফোন না করলেই যা তা কথা ফোন করে ওখানে গিয়ে খুব বাড়াবাড়ি করছো। প্রায় দিন আমার শাশুড়ি অসুস্থ হতে লাগলেন, প্রায় দিন তার ছেলে গিয়ে আমার ছেলেকে ওখানে গিয়ে রেখে আসলেন। তাদের সেবা যত্ন করে 3-4 দিন কাটিয়ে আবার ফিরে এলাম। ফিরে আসবো যখন, তাতেও তার মোড় ভার। তাহলে আমার ছেলের বিয়ে দিয়ে কী লাভ হলো? বৌমা তো আবার গিয়ে ফ্ল্যাটে চলে যাচ্ছে। আমার মেয়ে কি এইসব করতে আমাকে দেখবে বলে বাপের বাড়ি এসেছে? এই সব নানা রকম কথা। তারপর আমার বাচ্চাটাকে একটা হঠাৎই খুশি হয়ে তার পিসি সোনার চেন গড়িয়ে দিলেন। ভাবলাম যাক, দূরে চলে এসেছি, মাঝে মাঝে দেখা হয় বলে হয়তো ভালোবাসা ভাইপোর প্রতি। ঠিক চেনটা গড়িয়ে দেওয়ার, চেনটা একটা ছোটো লকেট ছিল সূর্যের মতো, চেনটা গড়িয়ে দেওয়ার 1 সপ্তাহের মধ্যে ফুটন্ত গরম জল আমার ছেলে পুড়ে গেল। অ্যাক্সিডেন্টালি পুড়েছে। রান্নাঘরে কাজ করছিলেন আমার বাড়ির একজন, আমার বাচ্চাটা তখন সবে হাঁটতে শিখেছে, পা টলমল করছে, তাকে গিয়ে খপ করে ধরতে গেছে, তিনিও চমকে গেছেন। গরম জল চলকে বাচ্চাটার পরে পুড়ে যায় বাচ্চাটা। আমি ফোনের দ্বারা ওই পুরোহিতের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ছেলে তখন হসপিটাল থেকে ছেলে চলে আসার পর আমি যোগাযোগ করলাম। উনি বললেন তোমার ওপর কাজ কিন্তু মা আজও হয়ে চলেছে। অদ্ভুতভাবে আমার ছেলে তো সুস্থ হয়ে গেল, কিন্তু তারপরে দেখলাম বাড়ির মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, বাথরুমে গেলে মনে হয় ঘরে বসে আছে কেউ, ঘরে গেলে মনে হচ্ছে কেউ বাইরে বসে আছে, এরকম হচ্ছিল কদিন। তারপর একদিন কি হলো, দেখছি বাথরুমের থেকে চান করে বেরিয়ে আসছি, মনে হচ্ছে বাইরে থেকে দরজাটাকেও আটকে দিয়েছে। আমি ভেবেছি আমার বাচ্চাটা আটকে দিয়েছে। মনে হচ্ছে যে আমার বাচ্চার হাইট এতটা বেশি না, যেখানে বাথরুমের দরজার বাইরের যেখানে হুড়কোটা, সেখানে অবধি হাত যাওয়ার মতন, কিন্তু অতটা লম্বাও হয়নি।
কিন্তু কি করে, তারপর ভাবলাম যে কিছু আর ছোটো কোনো টুলে ফুলে উঠে করেছে। বাচ্চা তো সবসময় একটা কিছু দেখলে খুটখুট করা অভ্যাস। আমি বলছি বাবু খুলে দাও খুলে দাও, কিছুতেই খোলে না, বাচ্চার কোনো শব্দও পাচ্ছি না। কোনো রকমের ঠাকুরের ওই যে মন্ত্রটা আমাকে পাঠ করতাম চান করে, সেই যখন আমার সমস্যা ছিল, সেই মন্ত্রটা কিছুক্ষণ বাথরুমে দাঁড়িয়ে পাঠ করার পর, কারণ আমি মোবাইলও নিয়ে যাইনি বাথরুমে, যে কাউকে ফোন করব, ডাকবো, কাকেই বা ডাকবো, হয়তো প্রতিবেশী কাউকে ডাকলে তাকেও তো আমার ফ্ল্যাটের দরজা খুলে ঢুকতে হবে, কারণ আমার মেন দরজা তো বন্ধ। ঈশ্বর ছাড়া আর আমার স্বামী যতক্ষণ না ফিরে আসছেন, একমাত্র তার কাছে ডুপ্লিকেট কী আছে। তার মানে সকালে চান করতে গেছি, রাত্রির 8টা অবধি বাথরুমে দাঁড়িয়ে থাকতে হবে, কি ভয়ঙ্কর সমস্যা। অদ্ভুতভাবে দরজাটা খুলে গেল। দরজাটা ওই মন্ত্র পড়ার পর যখন দরজাটা খুলে গেল, দেখলাম ঘরের মধ্যে পচা একটা গন্ধে ঘর একদম মানে ভর্তি। মনে হচ্ছে কদিন যদি আপনি মাংস বা কিছু মাছ ফ্রিজে না তুলে এমনি ফেলে রেখে দেন, সেটা যেমন পচা গন্ধ ছাড়াবে, ঠিক তেমন পচা গন্ধ। আর আমার বাচ্চাটা অকাতরে খাটের মধ্যে ঘুমোচ্ছে। ও খেলছিল, খেলতে খেলতে কখনো ঘুমিয়ে পড়েছে। খুব মায়া হলো ওকে দেখে। তার মানে ও কিছু করেনি। ঘরের এই পচা গন্ধটায় বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জানলার দরজা খুলে দিলাম এবং বাচ্চাটাও ডায়পার বদলে দিলাম, ডায়পারেও নোংরা করে ফেলেছিল। সমস্ত কিছু করার পর ওকে যখন আবার খাইয়ে দেয়, ওকে ঘুম পাড়ানোর পর আমি পুরোহিতকে ফোন করে সারা ঘরেই ধুনো দিলাম। তারপর ওনার কাছে একদিন গিয়েছিলাম, গিয়ে একটা ভালো ধুনো নিয়ে এসেছিলাম, একটা বিশেষ কোনো ধুনো, বলেছিলেন সারাদিন ঘরেতে দাও, সেটা দেওয়া আর হনুমান চল্লিশা পাঠ। সেই শুরু হয়েছিল আমার হনুমান চালিসা পাঠ। সত্যি বলছি যে কি মারাত্মক ভয়ে আমি থাকতাম। রান্না করছি পরিষ্কার, মানে কেউ হয়তো বললে বিশ্বাস করবেন না, রান্নার ঝোলের মধ্যে কিন্তু কারোর মুখ দেখা যায় না, এতটা মানে পাতলা ঝোল কোনো দিন হয় না একটা কড়াইতে যদি তরকারি ফোটে। সেখানে আমি পরিষ্কার দেখছি আমার পেছনে একটা ছায়া ফুটে উঠছে। এটা যে কী অদ্ভুত জিনিস, মানে বলে বোঝাতে পারবো না, কি মারাত্মক ভয়। যদি বলেন কিছু দেখেছেন, না দেখিনি, এই কিছু না দেখেও কিছু একটা থাকার ভয় যেন মর্মান্তিক, আমাকে প্রতিটা মুহূর্তে তাড়া করে বেড়াতো। যারা এই ভয় কখনো ফেস করেনি তারা কোনো দিন বিশ্বাস করবে না, তাদের মনে হবে বাজে গল্প কথা বলছে, ফালতু কথা বলছে, এসব আবার থোড়ি না হয়। আমি প্রতিদিন ফেস করেছি, প্রতিটা মুহূর্তে এই কষ্ট ফেস করেছি। প্রায় 21 দিন হনুমান চালিসা পাঠ করার পর আস্তে 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 দেখলাম যে না, যদি মনের ভুলই হয় তাহলে সেটা চলে যাবে কি করে। ঘর পরিষ্কার আর ঘরের পচা গন্ধ, সেটা মনের ভুল কি করে হয়। অনেকে বলবেন অনেক দিন ধরে এই টুকটাক তন্ত্র হ্যান ত্যান মাথার মধ্যে ঘুরছে বলে এইসব আমি দেখছি ফাঁকা ফ্ল্যাটে। কিন্তু ফ্ল্যাটে এসেছি তখন আমার অনেক দিন হয়ে গেছে, এমন নয় যে সপ্তাহখানেক এসেছি। তাহলে কি করে এমন হচ্ছে? তো আস্তে 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 সমস্যাটা কেটে গেল। এরপর নতুন নতুন ঘটনা ঘটতে লাগলো জীবনে। আমার স্বামীর হঠাৎ পা ভেঙে গেল। তিনি অনেক দিন বিছানায় শয্যাশায়ী ছিলেন। তারপর আমার গলব্লাডারের স্টোন ধরা পড়লো এবং স্টোনটা এত মারাত্মক হয়েছিল, একটা স্টোন থেকে 3-4টে স্টোন হয়ে গেছে। সেই বাচ্চা নিয়ে নাজেহাল অবস্থা। তবে স্টোন অপারেশন করতে গিয়ে ডাক্তারবাবু পেটের মধ্যে থেকে গুটুলি পাকানো চুল আর কিছু কাদা বার করেছিলেন এবং সেটা দেখিয়েছিলেন। অবিশ্বাস্য বিষয়, এগুলো কেউ না দেখলে বিশ্বাস করবে না। একটা মেডিকেল সায়েন্সও হার মেনে যায় যে কখনো ওইভাবে কীভাবে পড়ে থাকে চুল বা কিছু পেটের মধ্যে। আর আমি চুল খাবো কেন? অতটা চুল তো আর কারোর খাবারের সঙ্গে চলে যেতে পারে না। একটা কাদা মাটিওয়ালা চুলের গোছা আমার পেটের মধ্যে পাওয়া গেছিলো। এছাড়াও আরও অনেক ঘটনা ঘটেছিল, বলতে গেলে সহেলি ঘটনা অনেক বড় হয়ে যাবে। এরপর আরও অনেক কিছু ঘটেছে, আরও অনেক ঘটনা প্রতি মুহূর্তে ঘটেছে। কীরকম ঘটেছে? এরপর আস্তে 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 আমার শাশুড়ি মার মাথা খারাপ হয়ে যেতে শুরু করলো। দেখতাম উনি আজে বাজে কথা বলতেন, উল্টোপাল্টা বক বক করতেন। ওই বাড়ি থেকে প্রায় খবর পেতাম যে আমার ছোট শাশুড়ি মা সঙ্গে আমার শাশুড়ি মার যে অত ভাব ছিল, সে ভাব নাকি কেটে গেছে, কেউ কাউকে নাকি দেখতে পারেন না, তারা আর ওই বাড়িতে যান অবধি না। তখন তো সকাল বিকেল
ফ্ল্যাট থেকে চলে যেতেন, তারা আজ যান না। তাদের দোকানের মানে আমাদের প্রতিষ্ঠানের পোর্শনটা তারা আলাদা করে নিয়েছেন এবং তাদের শেয়ারটা তারা বিক্রি করে দিয়েছেন অন্য জায়গায়। অদ্ভুতভাবে সেই মেয়েটি আমার ননদ, সে নাকি আর কোনোদিন বিয়ে করবে না বলে দিল্লিতে চলে গেছে, এবং দিল্লিতে শুনেছি নাকি লোকে শুনলে হাসবে, সে নাকি তো কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। অদ্ভুত বিষয়। কারণ সে কোনো রকমই একটু অন্য টাইপের আমার কোনো দিন মনে হয়নি। আমাকে পছন্দ করতো না সেটা অন্য বিষয়, কিন্তু তার স্বাভাবিক কথার মধ্যে কোনো কিছু সমস্যা ছিল না। আস্তে আস্তে পরিবারটা টুকরো হতে শুরু করলো। আমার শ্বশুরমশাই প্রতিটা মুহূর্তে আমাকে ডেকে বলতেন যে না, আমি বুঝতে পারি তোমাকে অনেক অত্যাচার করে এই বাড়িতে তাড়ানো হয়েছে, আমি তো সারাদিন থাকতাম না, কিছু জিনিস হয়েছে এই বাড়িতে, তোমার সঙ্গে অন্যায় হয়েছে। মনটা একটু শান্তি পেত। আবার আমার শাশুড়ি, যার অত দম্ভ, অত তেজ, সারাদিন জমিদার গিন্নির মতো মোটা মোটা গয়না পরে যাকে ঘুরে বেড়াতে দেখেছি, তাকে সাথে তুমি বিশ্বাস করবে না, গত 2024 সালে উনি যখন মারা গেলেন, উনি পুরো বদ্ধ উন্মাদ। উনি একটা পাতলা ছেঁড়া নাইটি পরে সারাদিন থাকতেন, যার প্রতিটা মাসে বড় পার্লার থেকে, কলকাতা থেকে, যার পেডিকিওর ম্যানিকিওর, তার পুরো শরীরচর্চার লোক যেত। তার হাত পায়ের নখের মধ্যে পুরো নোংরা, চুল উস্কো খুস্কো, মাথায় শ্যাম্পু করা তো দূরের কথা, মুখ দিয়ে লাল ঝরছে। সেই মহিলা যিনি খুব সফিস্টিকেটেড লাইফস্টাইল লিড করেছেন, সব সময় দামি জিনিস ছাড়া কোনোদিন তিনি পড়েননি, সবসময় টাকা দিয়ে মানুষকে মাপতেন। যে টাকা না থাকার জন্য তিনি আমাকে কখনো সম্মান দেননি, আমার পরিবারকে কোনোদিন মানুষ বলে তার মনে হতো না। তাকে ওই নোংরা, ওই মাথায় ময়লা, ওই অবস্থায় দেখে বলবো না যে প্রচণ্ড খুশি হয়েছিলাম, ভয় পেয়েছিলাম। আমি চিরকাল শুনেছি কর্মফল বলে একটা কিছু হয়, কিন্তু কর্মফল যে এত মারাত্মক ভাবতে পারিনি। আমি সেই পুরোহিত মশাইয়ের কাছে পরবর্তীকালে দীক্ষা নিয়েছি। বর্তমানে উনি আমার গুরুদেব। ওনার কাছে দীক্ষা নেওয়ার পর উনি আমাকে বললেন, জানিস মা, ওর যে প্রেত চালান হয়েছিল, এই প্রেতেদের বিভিন্ন রকম প্রেত চালানো, এই প্রেত যখন কারোর ক্ষতি করতে চাইছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, কেন উনি যা কাজ করতেন আমি তো তোর ওপর উল্টো কাজ করতাম, মানে নেগেটিভ, যাতে ওটা কেটে যায়। এবার কেটে গেলে ওরা কিছু একটা ক্ষতি করে দিয়ে যাবে, ওরা এমনি এমনি যাবে না। তো শাশুড়ি পাগল হয়ে গেলেন, মাথা খারাপ হয়ে গেছে। যে মা মেয়ে দিনরাত ষড়যন্ত্র করতো, সে মা মেয়ের জুটি জগাই মাথাইও ভেঙে গেল। মা মেয়েকে দেখতে পারে না, মেয়ে মাকে দেখতে পারে না। মা তো মেয়েকে দেখলে মারতে যায়, মেয়ে মাকে যা তা কথা বলে, এবং মায়ের সমস্ত মানে দামি পোশাক গয়না সমস্ত নিজের হেফাজতে নিয়ে নিয়েছে। এবং জানা গেল সে ডাক্তারকে বলছে, যদি মা ভালো না হতে পারে তাহলে মায়ের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দিন। বুঝতেই পারছেন পার্মানেন্ট ব্যবস্থা মানে কি? মানে তারা এত মাকে নিয়ে, তার সফিস্টিকেটেড মা যেহেতু আর নেই, পাগলি হয়ে গেছে, সেই মাকে তার আর পছন্দ না। মানুষের চরিত্রের পরিবর্তন, সময়ের পরিবর্তন এবং কর্মফল চোখের সামনে এমনভাবে দেখেছি। গত বছর 2024 সালে উনি মারা গেছেন আগস্টে। উনি যখন মারা গেলেন, ভাবতে পারবে না শৈলী, ওনাকে চেনা যাচ্ছিল না, যে এই মানুষকে আমি চিনতাম। ওনার রূপের ছটায়, ওনার গ্ল্যামার যেন মনে হতো সিনেমার কোনো নায়িকা। পাড়ার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে চুলের খোপায় ফুল গুজে যখন উনি গান গাইতে উঠতেন, সেই মানুষকে এইভাবে অবাক হয়ে গেলাম। সত্যি কর্মফল বলে কিছু হয়, কিছু বাদ যায় না। বর্তমানে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই, আমার সেই বিবাহ বিচ্ছিন্না ননদ এবং আমার খুড়শ্বশুরের ফ্যামিলিরাও বর্তমানে থাকে। কলকাতার ফ্ল্যাটটা শুনেছি নাকি তারা গেস্ট হাউসের মতো কিছুতে দিয়ে দিয়েছে, শুনেছি। আমি ওসব জিজ্ঞেস করি না, ওদের ব্যক্তিগত বিষয়। যেটুকু স্বামীর মুখ থেকে শুনি। শ্বশুরবাড়িতে যাতায়াত করি, কিন্তু এত বেশি অপমান পেয়েছি, কিন্তু এখনও অবধি আমার ননদ আমাকে পছন্দ করেন না। এখনও অবধি তিনি মনে করেন এই বাড়ির একটা ইঁটও যেন আমরা না পাই। মানে আমি, তার ভাই, তার চেষ্টা সে করে যাচ্ছে। মায়ের এই কর্মফল দেখার পরও তার চেতনা হয়নি। তবে ঠাকুরমশাই বলেন সে প্রেত নাকি আজও ওই বাড়িতে আছে।
এখনও ওই বাড়িতে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না। আমার শাশুড়ি মা নাকি মৃত্যুর কিছুদিন আগে খালি বলতেন ওখানে বসে আছে ওরকমভাবে, ওই নোংরা কাপড় পরা বুড়িটা কেন জানলার ধারে বসে থাকে, কখনো দরজার গোড়ায় বসে থাকে, ওর গা থেকে গন্ধ বেরোয়, তোমরা ওকে বার করে দাও না কেন, এরকম অসংলগ্ন কথা তিনি ক্রমাগত বলতেন। জানি না সেই প্রেতের চেহারা কিনা, কি বলতে চাইতেন উনি, তা উনিই হয়তো ভালো বলতে পারতেন। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন নবনীতা দাস, শম্পা চ্যাটার্জি, ঋতু চৌধুরী, কমেন্ট করেছেন সোমা দাস, লিখেছেন শৈলীদি বাস্তবে এরকম ঘটনা ক্রাইম পেট্রোলে আমি দেখেছি, 70-এর এক ভদ্রলোকের 60-এর ভদ্রমহিলা ইত্যাদি ঘটনা, বয়স্ক মহিলার একটা ঘটনায় উনি কমেন্ট করেছেন। বাদল দাস কমেন্ট করেছেন, বিশ্বজিৎ সোম কমেন্ট করেছেন, কৃষ্ণা দাশগুপ্ত কমেন্ট করেছেন, সুপ্রতীক ব্রহ্মচারী কমেন্ট করেছে, সৌমেন্দু রয় চৌধুরী, সৌজাত্য ঘোষ কমেন্ট করেছেন, শ্রাবণী মুখার্জি কমেন্ট করেছেন, ডিলাইটফুল কার র্যালি, মানস মজুমদার, রনিক ঘোষ রোল নাম্বার 21 ক্লাস 5 কমেন্ট করেছেন, পূর্ণিমা কান্তি, সৌজাত গেমিং, সিনচান, মিস্টার সোহম, নিতাই শীল, শ্রাবন্তী ভট্টাচার্য, সোমা সাহা, বর্ণালী দাস, উর্বশী বসাক এবং আরও অনেকে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। শুভরাত্রি।